দর্শক, তারকা দম্পতিদের নিয়ে সাজানো অনুষ্ঠান এশিয়ান টিভির বিশেষ আয়োজন ডাবল ভ্যাটিকা প্রেজেন্ট সেদিন দুজন অনুষ্ঠানে আমি সামিয়া আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি পর্বেই আমার সাথে থাকে একটি করে তারকা দম্পতি এবং তাদের ভালোবাসার জানা অজানা অনেক কথা আমরা এখানে শেয়ার করি এবং আপনাদেরও জানাই। আজ আমার সাথে আছেন যিনি বা যারা, তাদের চলুন পরিচয় করিয়ে দিই। আমার সাথে প্রথমেই আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো তাজিন আহমেদকে। তাজিন আপু, তোমাকে অনেকদিন পরে দেখলাম এবং আসলে অনুষ্ঠানে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, কারণ আমি তোমার অ্যাঙ্কারিং এর অনেক বড় একজন ফ্যান। এবং আজকে প্রথম সেগমেন্ট হচ্ছে মনের কথা। যেহেতু ওয়াইফদের কাজ হচ্ছে হাজব্যান্ডদের টেক কেয়ার করা, তো এই জন্য তারাই অনেক কিছু কিন্তু জানে। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে কিন্তু অলওয়েজ ফেল করবে, আই এম শিওর। তারা কিন্তু এত ভালো করে অবজার্ভ করে না অনেক কিছু, অনেক সময় পায় না হয়তো। হ্যাঁ, তো আসলে রুমি কি করতে পছন্দ করে অবসর সময়? ঘুমাতে। কোন জিনিসটা তুমি রান্না করে খাওয়ালে সে খুব? আমার রান্না করতে আমি এমনি পছন্দ করি, তবে ও আমার এগ ফ্রাইড রাইস যেটা উইথ চিকেন, ওইটাও খুব পছন্দ করে। সে যখন খুব বেশি কর্মব্যস্ত সময় কাটিয়ে বাড়ি ফেরে, তখন কোন জিনিসটা দেখলে সে বেশি খুশি হয়? সবচেয়ে কিছু না জিজ্ঞাসা করলে। যদি কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ থাকেই, তাকিয়ে থাকে, ও নিজে থেকেই দেখা যাবে যে বলতে শুরু করলো। যেহেতু সে মিউজিকের মানুষ, তো গানের জিনিসপত্রের সাথে খুব বেশি তার মানে সক্ষতা, তো কোন ইনস্ট্রুমেন্ট গিফট হিসেবে পেলে সে খুব বেশি খুশি হবে? অবভিয়াসলি সে যেহেতু একজন ড্রামার, মানে মিউজিক কম্পোজিশন আর টিউনের বাইরেও হচ্ছে সে ড্রামার, বেসিক্যালি ড্রামসের জিনিস পেলে তো খুশি হবেই। কিন্তু আমি যতটুকু যেটা মনে করি যে মানে ও বেশি ল্যাপটপ, আইপ্যাড এগুলা ফ্যাসিনেটেড বেশি। আচ্ছা, ঠিক আছে। বা ফোনও প্রিয় তার। তুমি কিন্তু টেকনিক্যালি সবগুলো কথাই বলে দিয়েছো, কোনটা লেগে যায় দেখা যাক। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমার উত্তর, আমি গেস করে নিচ্ছি কি আসলে। যদি বেড়াতে যাওয়ার কোনো অপশন দেওয়া হয় যে কোথায় বেড়াতে যেতে পছন্দ করবে, কক্সবাজার, সেন্ট মার্টিন নাকি কুয়াকাটা? তোমরা দুজনে মিলে কক্সবাজার পছন্দ দুজনে মিলে যেতে পছন্দ? আমার তো কক্সবাজার আর সেন্ট মার্টিন ভীষণ পছন্দ। মানে সমুদ্রটা বেশি টানে আমাদের দুজনকেই। দুটো গান শোনাবো, সেই গান দুটোর মধ্যে গানের মানুষ যেহেতু সে কোন গানটা বেশি পছন্দ করবে সেটা বলবে। আচ্ছা, ঠিক আছে। করেছো প্রসন্ন, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। একদম দুটো অপোজিট গান, দুই মেরুর দুটো গান। কোনটা পছন্দ করবে? আমার মনে হয় প্রথমটা। মিলিয়ে দেখবার পালা। ওকে, তো মিলিয়ে দেখবার জন্য কিন্তু আমি মঞ্চে এখন মানে আমাদের টুকটাক কথা একটু মিলিয়ে দেখা যায় আসলে। তাজিন আপু, আমি আগেই বলেছি যে ওয়াইফরা অনেক বেশি কেয়ারিং হয়, অনেক কিছু জানে। যাই হোক, আমাদের মনের কথা রাউন্ড চলছে। তো মনের কথাতে অবসরে কি করতে পছন্দ করেন? আমার অবসর কাজ দুটো একই, গান ছাড়া তো আর কিছু নাই। তার বাইরে
কি করতে ভালো লাগে? ঘুম। তাজিন আপুর রান্না করা কোন খাবারটা আপনার বেশি পছন্দের? ওর ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। যখন সারাদিন কাজকর্ম শেষ করে বাড়ি ফেরা, তখন কোন কাজটা আপনাকে খুব বেশি ইরিটেট করে? যদি এ ধরনের কোনো কাজ আপনার সামনে করা হয়, আপনার খুব বিরক্ত লাগে, আর কোন কাজটা খুব ভালো লাগে? যেদিন শোটা ভালো হয় ওই দিন একরকম মুড থাকে, হ্যাঁ, হ্যাঁ। যেদিন শোটা আমার স্যাটিসফ্যাকশন পয়েন্ট থেকে অনেক দূরে থাকে ওই দিন মেজাজটা খুব খিচড়ে থাকে। তখন খিচখিচ করে? তখন খিচখিচ করার চেষ্টা করি না, বাট হয়ে যাইতে তখন কেউ ভালো কথা বললেও ভালো লাগে না, হতে তাই পারে, না? হতে পারে। তুমি কাছাকাছি, কাছাকাছি। বসে রব নিরালা মন যে কখন দিয়ে দেব তোমার ওই চোখের ইশারা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে গানের মানুষ যেহেতু, তো গিফট হিসেবে কোন জিনিসটা পেলে খুব বেশি খুশি হবেন? গানের কোনো যন্ত্রপাতি। গানের যন্ত্রপাতির মধ্যে কোনটা? এই মুহূর্তে আসলে এরকম কোনো মানে ইয়ে নাই, বাট মনে হয় ড্রামস রিলেটেড কিছু হলে ভালো হয়, রেগুলার। আচ্ছা, ড্রামস রিলেটেড হলে ভালো হয়। ওকে, উত্তরটা আমি এখন আর কিছু বলছি না। তাদের আপু কি বলেছিলেন? যদি বেড়াতে যাওয়ার কোনো সুযোগ আসে বা দুজনে মিলে বেড়াতে, কোথায় যেতে পছন্দ করেন? কক্সবাজার, সেন্ট মার্টিন নাকি কুয়াকাটা? ডেফিনেটলি, কারণ আর তো কোনো অপশন এখন নাই। মানে সেন্ট মার্টিন, কক্সবাজার দুটোই বলেছে। কাছাকাছি গেছে। ওকে, দুটো গান শোনাই। দুটো গানের মধ্যে কোনটা বেশি ভালো লাগবে সেটা বলবেন। আচ্ছা। কপাল জুড়ে কে দিলে সুখের জয় টিকা, আধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা, হাতের রেখা মোর বদলে দিয়ে যে ভাগ্য করেছো প্রসন্ন, আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। ফার্স্ট ওয়ান, ডেফিনেটলি দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান। সেটা কি ব্যান্ড ভালোবাসার কারণে? না, আসলে দুইটা চয়েসের মধ্যে প্রেফারেবল দুইটাই। ওকে, ঠিক আছে। তো আমরা আসলে এই রাউন্ডে দুজনকে ফুল মার্কস দিতে পারছি না। বন্ধু তুমি জানো না, জানো না কত ভালোবাসি তোমাকে, কত ভালোবাসি তোমাকে। আর অনেক কথা কিন্তু বাকি আছে, সবে তো মাত্র শুরু। তো পরীক্ষার জন্য আরেকটু প্রস্তুতি নিতে থাকেন। এই মুহূর্তে যাবো একটা ছোট্ট বিরতিতে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডাবল ভ্যাটিকা প্রেজেন্স সেদিন দুজনে অনুষ্ঠান নিয়ে। আমার সাথে আছে তাজিন আহমেদ এবং রুমি। আবারও দুজনকে আমন্ত্রণ বিরতির পর। আজকে যেহেতু বলেছি যে অনেক বিষয় নিয়ে জানবো, আর এবারে সেগমেন্ট হচ্ছে দেখা হলো দুজনে। তো দেখা হলো দুজনে সেগমেন্টের মধ্যেই, কিন্তু নামের মধ্যেই কিন্তু পরিচয় বেরিয়ে এসছে যে এই সেগমেন্টে কি হতে পারে, আমি কি জানতে চেতে পারি। তুমি বলবে?
আমি বলবো বেসিক্যালি আমরা দুজনই মানে যদি ওভাবে দেখা করার কথা বলি, যখন হয়তো দুজন দুজনকে একেবারেই পাত্তা দেইনি, স্কুলে আমরা একই স্কুলে পড়তাম, উদান স্কুলে, এবং ব্যাচমেট ছিলাম। যেটা হয়েছে যে লেখাপড়া শেষ, অনেক কিছু শেষ, বড় হলাম, আমি মিডিয়ায় কাজ শুরু করলাম, ও ছোটকাল থেকে গান বাজনার সাথে জড়িত, ও ব্যান্ড ফর্মের সাথে, অনেকগুলো ব্যান্ড ফর্মের সাথে প্রথম থেকে জড়িত। তো একটা সময় যেটা হলো যে ওর সাথে আবার আমার দেখা হলো সঞ্জীব দা এবং বাপ্পার থ্রুতেই, দল ছুটে। আচ্ছা তখন আর কি জাস্ট ও আমাকে বলে হাই হ্যালো আর কি, যেটা আরে তুমি এখানে হ্যান ত্যান এই সেই, মানে ওইভাবে যোগাযোগ। আচ্ছা। এবং একটা সময় খুব মজা হয়েছে যে আমাকে ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল না, তো কোনোখান থেকে ফোন নাম্বারটা পেয়েছে, বোধহয় খুব সম্ভবত বাপ্পার কাছ থেকে বা কারোর কাছ থেকে একটা পেয়েছে হয়তো নাম্বারটা। ও লিখে পাঠিয়েছিল যে তুমি একটা খাচ্ছ, ওষুধ খাচ্ছ শুনলাম, হার্বাল ওষুধ ইন্ডিয়া থেকে এনে, আমি একটু নামটা জানতে চাই, আমি আনাবো। তা আমি দেখলাম, দেখে এখন হচ্ছে কি, আমি শুটিংয়ে আমার যে জিনিসটা হয় নাটকের শুটিংয়ে এত দৌড়ের উপরে থাকি, তখন নয় যে ফোন নিয়ে কথা বলা, শর্টে যাবো দেরি করে একটা SMS এর রিপ্লাই করে, এই জিনিসটা করি না। আমি আচ্ছা ঠিক আছে দেবো, ফ্রি হলে দেবো। ফ্রি হয়েছি, লাঞ্চ ব্রেক হয়েছে, কিন্তু আমরা ভুলে গিয়েছি। এই করে রাতে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে যখন মোবাইলটা বের করেছি সেখানে লেখা সরি, আমার মনে হয় আমি আপনাকে খুব বদার করছি, ঠিক আছে আই এম রিয়েলি ভেরি সরি। তখন আমি সাথে সাথে ফোন করেছি, আল্লাহ আমি খুবই সরি, আমি মানে বিষয়টা খেয়াল করি না, বিষয়টা আসলে এরকম না, এই ব্যাপার। তারপরে যেটা হলো যে হ্যাঁ, যোগাযোগটা রেগুলার হতে শুরু করলো। তো একটা সময় ও ফিল করলো যে হ্যাঁ, এই সম্পর্কে যাওয়া যায়, প্রপোজ করলো, ও আমাকে বলেছিল। হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম যে আমরা আসলে এমন একটা বয়সে আছি, আমার মনে হয় যে ওকে ফাইন, আমাদের কথাটা ফ্যামিলি মানে মেনে নেবে না এমন বিষয় না, স্কুল কলেজের ছেলে মেয়ে না তো আমরা। আমার মার সাথে আমি ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ। আমার মা ওকে খুব পছন্দ করা শুরু করলো, তো মাকে বললাম, কথা হলো, বললো ঠিক আছে তোমরা যখন করতে চাও, বাকিটা ওর কাছ থেকে শুনো। স্বপ্নে আছো মিশে, তুমি আছো জাগরণে, এই মন জানে না যে কতটা ভালোবাসে, রাতের আধার হয়ে খোঁজে আশেপাশে। কিভাবে ব্যাপারটা হবে এটা নিয়ে আমি কিছুই বলতেছিলাম না, আসলে সে খুব ইরিটেটেড যে কিছুই হচ্ছে না, কিছু হবে না, ফ্রাস্ট্রেটেড মোটামুটি। এর মধ্যে নুমা আপার সাথে কথা হয় আমার, ফামিদা। নুমা আপা তখন আমাদের ভীষণ ক্লোজ ছিলেন, সবসময় নুমা আপা বললো যে তাহলে ওনার বাসায় আমরা আমি একটা প্ল্যান করি, এবং আমি সেটা কিছুই জানতাম না, কিছুই জানতো না। তো মানে ওর সাথে তখন আমার কথা বলা বন্ধ আর কি, ফোনে কথা বলা বন্ধ, SMS না দেয়া। আচ্ছা আচ্ছা, মানে অভিমানের একটা স্টেজ তখন চলছিল। একটা শুটিং এর উসিলায় নুমা আপা আমাকে বললো যে তাজিন এরকম আমার একটা গানে আমি তোকে বলেছিলাম না তোকে আর রুমিকে মডেল করব, তো আমি চাই যে এটা শুটিংটা আগামীকাল করতে। আমি বলছি নুমা আপা খুব ভালো কথা, হ্যাঁ আমি তখন এগ্রি করেছিলাম, কিন্তু তুমি তো জানো আমাদের এখন যে অবস্থাটা, ওখানে অনেক রোমান্টিক সিন আছে, সেটা কি সম্ভব এখন? হাম্বা দাঁড়িয়ে আছে এরকম লাগবে, আসবেই না, কারণ প্রচন্ড রেগে আছে দুজন দুজনের উপরে। তো বলে যে আয় না, আয় আমার উপর ছেড়ে দে, তুই আয়। আমি দেখো কোনো সিনক্রেট হলে কিন্তু আমি কিন্তু এটা দায় দায়িত্ব বলেছে নাকি যে এই কাপড় পরে আসতে হবে? হ্যাঁ, আচ্ছা, উনি আমাকে বলেছে ড্রামাটিক সিচুয়েশন, কোথা পুরোটাই কি আউটডোরে হবে? উনি চিন্তা করে হ্যাঁ আউটডোর ইনডোর আউটডোর মিলিয়ে হবে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, কি পড়তে হবে বলো, তুমি কি চাও, তোমার কোনো চাওয়া আছে? লাল শাড়ি পরে আসতে হবে। তুই লাল শাড়ি পরবি আর একটু বেলি ফুল নিয়ে আসিস তো, বা সাদা কোনো ফুল মাথায় দিবি। আচ্ছা, আমি বলছি আচ্ছা। আমি আর ও বান্দা কি পরবে? আমি ঠিক আছে ভাবছি ও বান্দা কি পরবে, বলে ওকে লাল পাঞ্জাবি পরাবো। আমি অসম্ভব, এমনিতেই পাঞ্জাবি পরতে যায় না, লাল পাঞ্জাবি প্রশ্নই উঠে না, তুমি এই প্রথমেই তুমি মানে ইয়েটা খাবে, বাড়িতে খাবে, সিনক্রেটটা হবে, বলে আমার হাতে ছেড়ে দে। ঠিক আছে ওকে বল, ওর তো লাল পাঞ্জাবি মনে হয় না আছে বলে, পাঞ্জাবি যেখানে পরে আমি কি কিনে পাই, তুই কিনে নিয়ে আয়। আমি মানে ও আমার শাড়ি কিনে আনবে না, আমিও পাঞ্জাবি কিনে নিয়ে আসবো? বলে যে না তুই নিয়ে আয়, তুই না অনেক লক্ষ্মী, তুই কিনে নিয়ে আয়, ওর সাইজটা তো তুই ভালো বুঝবি, তুই কিনে নিয়ে আয়। গেলাম, যাওয়ার পর নুয়াবার আসছিস, নুয়াবার মাথায় দেখি তেল ভরানো, কেমন ভাব। আমি তোমার শুটিং, তোমার কোনো শর্ট থাকবে না আজকে? বলে না বোধহয় আজকে আমার থাকবে না, আমার গোসল করে নিবো, কতক্ষণ সময় লাগবে, তুই যে রেডি হ। বলে আমি বললাম আমার শাড়িটা, তোর শাড়িটা রুমিকে আনতে বলেছি। আমি কি ও রাজি হয়েছে? তো বলছে হ্যাঁ। আমি তুমি এইগুলো কেন খামাখা করতে চাও, বাচ্চাদের মতো এরকমভাবে মিল করানো কি সম্ভব? তো তখন বলছে যে আচ্ছা চুপ থাক, তুই এমনি মেকআপ টেকআপ নিয়ে রেডি হ, ও আসছে।
কিছুক্ষণ পর দেখলাম সে আসলো, সোহেল ভাই যে আছে গিটার বাজায়, ও তখন ওর সাথে খুবই যোগাযোগটা, সোহেল ভাই আসলো, সাথে একজন মোল্লা টাইপের মানে কাজী চলে আসলেন। আমি সেগুলো কি হচ্ছে নোয়াপা? বলছে না। আমি যে না, আমি আবার তখন হঠাৎ করে কেন যেন রুকে গেল। আমি না, আমার বাসা যেহেতু রাজি, আমি এভাবে বিয়ে করবো না। ওর বাসা রাজি, আমার বাসা রাজি, আমি এভাবে না জানি বিয়ে করবো না। বলে আন্টিদের বোঝানোর দায়িত্ব আমার, এভাবেই তোদেরটা হয়ে যাওয়া ভালো, আমি চাই তোদের এভাবে হয়ে যাক, ওনারা আবার অনুষ্ঠান করে করলে হবে। আমি না হঠাৎ করে বেঁকে বসলাম, ও এসে আমাকে বোঝাচ্ছি, ইয়ে করছে। নুবাবা বলে কি আসলে কি তুই কি করতে যাচ্ছিস না? তারপরে বললাম যে না আচ্ছা ঠিক আছে। তারপরে বিয়েটা হলো। দুজনের একসাথে হওয়াটা, এই যে এই মান অভিমানের পালা ভাঙিয়ে, এটা কিন্তু রুমির কৃতিত্ব। হ্যাঁ এটা অবশ্য, হ্যাঁ এরকম একটা সারপ্রাইজ রাফি ভাই অনেক ভূমিকা এরকম একটা সারপ্রাইজ এসে দিবে, ইউ ডিডন্ট এক্সপেক্ট। আমি একেবারেই জানতাম না। মানে আচ্ছা তখন তো হয়ে গেল। ওই ঘটনাটার পরে কি মনে হলো? ওকে নিয়ে আমি বাসায় ফিরেছি। হ্যাঁ, অনুভূতিটা কি ছিল? ওকে নিয়ে আমি বাসায় ফিরেছি, তো আমাদের বসে খাচ্ছে যাচ্ছে, আম্মা বেশ ও আসছে বলে খুব খুশি, রাতের বেলা খেলো, কিন্তু বাসার লোক তখনও জানে না। আম্মাকে তখনও বলিনি আমি, না কোনো বাধা নেই, তাকে আমি কি করে বলবো। হ্যাঁ, এবং খাওয়া দাওয়ার পর আমি খালি বললাম কি আম্মা আজকে রুমি থাকবে আমাদের বাসায়। আম্মা না থাকালো মানে, আমি বললাম নুমা আপা তোমাকে ফোন করবে। আম্মা চুপ করে থাকলো। আম্মা অসম্ভব বোঝে এবং খুব চুপ করে থাকা একজন মানুষ। আম্মা বললো আচ্ছা নুমাকে ফোনটা লাগিয়ে দাও, আমি কথা বলি নুমার সাথে। তবে কথা বলার পর তারপর হঠাৎ করে দেখলাম সে পোলাও টোলাও রান্না বান্না করে তাকে আর কি ইয়ে করার জন্য খুব অস্থির হয়ে গেল। খাট সাজানো শুরু হয়ে গেছিল নাকি? করেনি, সে খুব ইয়ে করে আয়োজন হয়ে খুব খুশি আর কি সে মনে মনে। পরে শুধু আমাকে বললো আমাকে একটু ডাকতে বা একটা ফোনে বলতে, আমি একটু দূর থেকে দোয়া করে দিতাম। বলে না আসলে এরকম সারপ্রাইজ দিব এগুলো আমরা নিজেরাও বুঝিনি। আর অনেক গল্প নিয়ে ফিরবো বিরতির পর। দর্শক কথায় কথায় সময় হয়ে গেল আরেকটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবার। স্টে উইথ আস, উইল বি রাইট ব্যাক। ব্রেকের পর আবার আমন্ত্রণ ডাবর ভাটিকা প্রেজেন্স সেদিন দুজনে অনুষ্ঠানে। আমার সাথে আছে তাজিন আহমেদ এবং রুমি। চমৎকার বিয়ের ঘটনা তো শুনলাম, আসলে খুব এক্সাইটিং, আমার নিজেরও খুব ভালো লাগছে। ওকে, তো আমরা এবার আমাদের নেক্সট সেগমেন্ট যেটা, সেটাতে যাব রং বেরং। রং বেরং সেগমেন্টে কিছু প্রশ্ন করবো, দুজনকে ঝটপট উত্তর দিতে হবে। তাজিন আপু কি খেতে ভালোবাসে? ঝাল কিছু, যে কোনো ঝাল কিছু, চটপটি, ফুচকা, রাস্তার যা খাবার আছে। ও আচ্ছা, স্ট্রিট ফুড। বউকে কিভাবে দেখতে বেশি ভালো লাগে? মেকআপ, উইদাউট মেকআপ অর উইথ মেকআপ? উইদাউট মেকআপ ডেফিনেটলি। বউ যদি হারিয়ে যায় তাহলে কি করবেন? আমিও হারিয়ে যাবো। হাউ সুইট। রুমিকে মানে বরকে আদর করে কি নামে ডাকেন? বাবু। ওহো, আসলে তো বাবুই তো। রুমির কাছে জানতে চাই যে কোন কাজটা আছে যেটা ওয়াইফকে লুকিয়ে, বউকে লুকিয়ে করতে ভালোবাসেন? আসলে আমার আড্ডা মারার অভ্যাস নেই, সো লুকানোর দরকার হয় না কিছু। না, এত ভালো সাথে দরকার নেই। দরকার হয় না তো। আর বেশিরভাগ সময় আমি স্টুডিওতে থাকি, কাজে থাকি, সো এখন লুকালুকির অপশনটা নাই। রুমির কোন কথা তুমি বেশি রোমান্টিক ফিল করো? মাঝে মাঝে যেটা হয় যে খুব বাচ্চাদের মতো না, মানে অনেক কিছু করতে চাই একসাথে, খুব উৎফুল্লতার সাথে কথাগুলো বলে, সেই ব্যাপারগুলো আমার ওর অনেক অ্যাট্রাক্ট করে। আমার মানে মনে হয় যে রিয়েল রুমিকে পাচ্ছি আর কি। বউয়ের কোন হাসিটা বেশি ভালো লাগে? যেটা ও মন থেকে হাসে। সেটা বুঝবেন কি করে মন থেকে হাসলো? আচ্ছা, আমার সঙ্গে জোর করে হাসে নাকি? হাসতে হয় না মাঝে মধ্যে, প্লাস্টিক। আমার সাথে হয়তো হাসে না, দেখা যায় যে কোনো কারণে হয়তো হাসতেছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে রুমি আসলে কার সাথে আড্ডা দিতে বেশি ভালোবাসে, তোমার সাথে নাকি বাইরের বন্ধুদের সাথে? ওর কিছু প্রাণের মানুষ আছে, প্রাণের বন্ধু আছে কিছু, তারা যখন আসে মাঝে মধ্যে স্টুডিওতে, সারা রাত ওরা আড্ডাবাজি দেয়, আমি ওরা খায় দেয়, ওই তখন আমার মনে হয় যে না, ও কিছু সময় কাটাক বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে ব্যাপারটা রুমির ক্ষেত্রে তোমার খুব ভালো লাগে, কিন্তু কখনো বলা হয়নি। ও যখন বেসিক্যালি বললাম না যে ওর প্রকাশটা খুব কম, কিন্তু মানে প্রকাশ হয়েও যায় অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে, যখন ও টেক কেয়ার করার চিন্তা করে, একটু রেসপন্সিবিলিটির পরিচয়টা প্রকাশটা পেয়ে যায়, প্রকাশ সেই করছে বা আমি বুঝে যাচ্ছি, সেই ব্যাপারগুলোর মধ্যে দেখতে আমার খুব ভালো লাগে। তখন সে নিজে নিজে শাই ফিল করে। হ্যাঁ, আমি তখন বললাম যে তুমি বললা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম ব্যাপার আর কি তখন।
আচ্ছা বিষয়টা এরকম হয়। আচ্ছা এমন কোনো ব্যাপার আছে যে তাজিনাপুর যে এটা ভালো লাগে না কিন্তু কখনো বলা হয়নি? আমি জমাই না কিন্তু, আচ্ছা কিছুই নেই। সেটা তাহলে স্পেশাল কোন কাজটা আছে এই কাজটা করলে মানে খুব বেশি বিরক্ত হয়ে যান? বিরক্ত হওয়ার মতো কিছু হয়নি, হয়তো কাজের সময় আচ্ছা খোঁজ খবর বেশি হইলে তখন। হুম হুম। না অনেক সময় আবার দেখা যায় যে অনেক ধরনের অভিমানের কথাও আছে জমা হয়ে আছে, এটা কিন্তু কখনো বলা হয়নি। না আমি জমায় রাখি না, অনেক পেইনফুল পেটের ওই মধ্যে জন্য যেটা বললো না যে কাজের সময় একটু বেশি খোঁজ খবর নিলে তখন সে বিরক্ত হয়। আর আমার ওই ব্যাপারটা যে যেটা ওই হয় যে যে একবার যখন খুব চরম অভিমানের সময় ছিল সে আসলে অভিমানটা ওভাবে ঝেড়েই ফেলেছে, বিয়ে করে ফেললাম যা অভিমান এত। এমন কোনো কাজ কি কখনো হয়েছে যে যেটার জন্য ওকে তখন সরি বলা দরকার ছিল বা ইউ ফেল্ট কিন্তু বলা হয়নি কখনো? হ্যাঁ, একটা সময় যেটা আমি বলেছিলাম একবার, আবারও এই প্রোগ্রামের মাধ্যমে ওকে যেটা বলতে চাই যে আমরা বিয়ের পরও একটা সময় বিয়ের 2 বছর পরে হয়তো প্রায় যে কোনো ব্যাপারে আমাদের লেগে যেত। এটা যে কেন লাগতো নিজেরাও বুঝতাম না। ও হট টেম্পার্ড হয়ে যেত, আমিও হট টেম্পার্ড হয়ে যেতাম, এবং আমার আবার যেটা হয় যে খুব দ্রুত রাগ ওঠে, খুব দ্রুত রাগ পড়ে যায়। এটা মনে হয় লিও রাশির একটা মানে মনে হয় বৈশিষ্ট্য। যাদের দ্রুত রাগ ওর ওঠে হচ্ছে তাদের গিয়ে এরকম। রাগ প্রচন্ড উঠে, সহজে নামে না, চুপচাপ থাকে তো তাই। হ্যাঁ সহজে নামে না। তো ওই সময়টার জন্য, যেই সময়টা আমরা পার করেছি ওই সময়টার জন্য আমি এখনো বলি, তখনও বলেছি যে আই এম সরি। মানে আসলে মানে উচিত কি যে দুজনেই একসাথে রেগে গেলে আসলে সলভটা তো হয় না, হয় না। একজনের একটু থামতে হয়। থামতে হয়। সেই ব্যাপারগুলো হয়তো এখন ধাতস্থ হয়ে How গেছে। sweet your wife is. রুমির আসলে আমি বুঝতে পারছি তেমন কোনো অভিযোগই নেই, কারণ ও যা হয় সব বলে ফেলে, আর নাও বললে সব পেটের মধ্যে রেখে দিতেই পছন্দ করে। এবং কোনো সেটা এক- আসলে না বললে জানা সম্ভব না। সম্ভব না রুমি, ওর কাছ আমি কিন্তু থেকে। বলে দিচ্ছি এই একটা সুযোগ, এই সুযোগে যেটা না বলা থাকলে হয়নি এখন তো- প্লিজ। তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি বানিয়ে নিয়ে আসি। আর আমার হচ্ছে কি, আমার ওকে সব ব্যাপার না বলা পর্যন্ত না অস্থির লাগতে থাকে, সবই বলতে চাই। ও মাঝে মাঝে বলে এটার দরকার কি, আমি বলছি, না আমার অস্থির লাগে। আচ্ছা না বললে- দুজনের মধ্যে কার মানে অভিমান করার টেন্ডেন্সিটা বেশি? ওর বেশি কি মেয়ে বলে বলে ফেলেন? না, তো কোন কাজটা বেশি কঠিন, কোন মানে মানে গানের টিউন করা নাকি রাগ ভাঙানো? গানের টিউনটা তো আসলে এটা তো আমি করি না, এটা তো নাজিল হয় বেসিক্যালি, আচ্ছা, নাজিল। ঐশ্বরিক একটা ব্যাপার। তো ওইটা আমি করি না। সো রাগ ভাঙানোর কাজটা মাঝে মধ্যে আমি করতে পারি হয়তো চেষ্টা করলে। আচ্ছা না, কিন্তু সে আদৌ কি কাজটা করে? করে। ওই যে এখন আর সেভাবে তো রাগ করা হয় না, অভিমান আচ্ছা, করা হয় না, ও যেটা আচ্ছা, বললো। আগে যখন হতো করতো। ও একটা ছিল যে আমি একদম শুরুর দিকে রাগ করলে রাগ ভাঙানোর জন্য এক গাদা বেলি ফুলের মালা নিয়ে আসতো বেলি ফুলের সময়। এটা ওটা একটা ভালো দেখলেই ওষুধ। আবার এক গাদা আইসক্রিম কিনে নিয়ে আসতো। আচ্ছা হাউ সুইট। সি যে বলতে পারলাম না কিন্তু এক গাদা বেলি ফুল নিয়ে এসে হাজির হওয়া। হ্যাঁ ব্যাপার আছে না যে এই যে ছেলে মানুষ এত সুন্দর, তারপর গান টান করে, এদের কিন্তু মানে ভক্তের কোনো অভাব নেই, আবার মানে প্রেম নিবেদন করারও কোনো লোকের অভাব নেই। এটা তো তখন তোমার এটা হাউ ডু ইউ ফিল, যে জেলাস লাগে নাকি না jealous টেনশন আমার লাগে মোটেও লাগে না। নাকি? আমি তো ওকে বলতাম যে কখনো যদি এরকম হয় যে তুমি যেহেতু সুন্দর টুন্দর আসো, মানুষ মেয়েরাও বেশ পছন্দ টছন্দ করে, ধরো কাজকর্ম বন্ধ হয়ে গেল, রুমি লজ্জা পেয়ে যাচ্ছে। কাজকর্ম লজ্জা বন্ধ হয়ে পাচ্ছি গেল, না, তোমাকে দেখি দেখি আমি টাকা রোজগার করবো, এরকম বলতাম। আচ্ছা যদি বলি এক বাক্যে বিয়েটা লাভ না লোকসান? লোকসান না, দিল্লিকে লাড্ডু 50-50। আচ্ছা। খাইলেও ভালো, না খাইলেও ভালো। আর আমার Okay. কাছে বিষয়টা হচ্ছে এরকম যে একটা স্টেজের পর বিয়েটা অবশ্যই অনেক লাভজনক একটা বিষয়। অনেক লাভজনক বিষয়। আরো আড্ডায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। Okay. ঠিক আছে দর্শক, এই চমৎকার আড্ডার ফাঁকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরবো এক্ষুনি। বিরতির পর আবারও আমন্ত্রণ ডাবল বাটিকা প্রেজেন্ট সেদিন দুজনে অনুষ্ঠানে। আমার সাথে চমৎকার দুজন মানুষ আছে, তাদের চমৎকার কথা আমরা শুনছিলাম এবং শুনতে শুনতে একেবারে লাস্ট সেগমেন্টে আমরা চলে এসেছি। এই যে দুজনের এই টুকটাক খুনসুটি এটা সেটা সব কিছুর পরেও ইউ গাইজ আর টুগেদার এবং অনেক দূর আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা আছে। কি মনে হয় যে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কি চিন্তা করছো, যে আসলে তাদেরকে কি বানাতে চাও, তাদেরকে নিয়ে কি ভাবো? সৃষ্টিকর্তা যদি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ঘরে রাখার কোনো প্ল্যান করে থাকেন এবং পাঠান, আমি আমাদের ছেলে মেয়ে যারাই হবে, মেয়ে কি ছেলে যেটাই হোক, কখনো কোনো কিছু চাপিয়ে দেব না। আচ্ছা তাদের সাথে সম্পর্কটা এমন হওয়া উচিত যে সে কি চায় সেটা যেন আমাকে বলতে পারে। হ্যাঁ, কারণ ওর ক্ষেত্রে যেটা দেখেছি যে ওর এই মিডিয়াতে এই মিউজিক নিয়ে কাজ করার পেছনে অনেক
ইয়ে করে ওকে আসতে হয়েছে। তো এই জন্য ওসব জায়গা থেকে এবং আশপাশে যা দেখি আমার মনে হয় যে ও কি চায় সেটাকে আগে গুরুত্ব দেওয়া উচিত। সেই গুরুত্বটা দেবো এবং সম্পর্কটা এমনই থাকবে যে দুজনের সাথে যে কখনো ছেলেমেয়েরা যেন মানে কোনো কিছু বলতে দ্বিধাবোধ না করে, মানে বাইরের ফ্রেন্ড না থাকলেও যেন মনে করে ঘরে আমার দুজন ফ্রেন্ড আছে। আচ্ছা, এমন কখনো হয়েছে যে তাজিন আপু কোনো একটা আবদার করেছে, অনেক আবদারই থাকতে পারে, যে সেটা মানে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি পূরণ করিনি? অনেকবার হয়েছে, একবার দুইবার না। সেটা কি জিনিস? ওই তো ও তো খুব বেশি কিছু চায় না, যে শুধু রিকশায় ঘুরতে চায়। চটপটি ম্যাক্সিমাম। সেদিন তুমি যে গল্প করছিলে যে যেদিন তুমি তোমার মাকে বলে যে ও আজকে থাকবে রাতে, হ্যাঁ, তো সেদিন আগে ঘুমিয়ে গেছিল কে? কুম্ভ রাশির মানুষটা ঘুমিয়ে গেছে সারাদিন। আজকে অনেক প্ল্যান করেছে, অনেক প্লট হয়েছে, প্লটিং এর পরে তারপরে সাকসেসফুলি আই গট ইউ। তো এখন ঘুমের সময়, তাই না না? অনেকক্ষণ পর্যন্ত এটাই হয়েছে যে আমরা দুজন এক ঘরে, আমরা দুজন একখানে, মানে এই ব্যাপারগুলোই চলে তারপর ঘুম, চিন্তা করতে করতে ঘুম। না বিয়ের সময়কার বা তার পরবর্তী মুহূর্তের কোন স্মৃতিটা এখন পর্যন্ত মনে হয় আর মনে হয় যে না ওই সময়টা ফিরে যেতে পারলে খুব ভালো হতো, বা ওই মুহূর্তে কোনো একটা জিনিসের কমতি ছিল যে সেটা এখন করতে পারলে খুব ভালো লাগবে? বলো। আমরা কক্সবাজার গেছিলাম টল শুটের একটা শো এর কারণে, যেটা বিয়ের পর পর ছিল সাথে। হ্যাঁ, আচ্ছা, তো ওইটা খুব ভালো একটা সময় ছিল। It was a great time. সেটা খুব বেশি মিস করেন যে ওরকম একটা সময় যদি হয় আবার? হ্যাঁ, এরপরে আমরা চেষ্টা করছি সময়টা ক্রিয়েট করার, কখনো আর যাওয়া হলো না। আমরা আসলে সেই বিয়ের দিনের স্মৃতিটাই আবার নতুন করে মনে করতে চাই, স্মৃতিচারণ করতে চাই, এবং সেজন্য আমি তোমাদের দুজনের মালা বদলটা দেখতে চাই আজকে। এটা কিন্তু আমরা করিনি। হ্যাঁ, এটা আমি এই পর্যন্ত আমার যতগুলো গেস্ট এনেছি সবারই কিন্তু এই সমস্যাটাই ছিল, আমি জানি, এবং বুঝে বুঝে আমি তাদেরকে নিয়ে আসি যে যাদের মালা বদল হয়নি, তো একটা মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা বা অতৃপ্ত ইচ্ছা থেকে যায়, সেই সেটা পূরণ করে ফেলাই উচিত। রাইট, ওকে। আমি তোমাদের দুজনকে মালা দিচ্ছি। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে, রাঙা বর এলো যে, ও তোরা উলু দে, রাঙা বর এলো যে, টোপর মাথায় দিয়ে চতুর্দিকে। আবার মালা বদল করা হলো। সেই কেমন লাগছে? অনুভূতিটা কি এখন এই মুহূর্তে? আমার না সেদিনের মতো লাগছে, মানে সেদিন এসে যেমন আম্মার সাথে আম্মাকে বলেছিলাম, আজকে মনে হচ্ছে যে সামিয়া ওইরকম একজন এসে আমাদের এটা দিয়ে দিল, সামিয়ার কাছে এসে কথা বলছি। বললে না যে কক্সবাজার যাওয়া হয়নি দুজন একসাথে, সেটার জন্য একটা ব্যবস্থা আমার কাছ থেকে আছে। কোনে বো ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল। হোটেল কক্সটুডের পক্ষ থেকে 3 দিন দুরাদের ফ্রি হলিডে প্যাকেজ। বাবা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক বড় একটা গিফট। সো এখন নিশ্চয়ই দুজনে আবার একসাথে প্ল্যান করে যাওয়া হবে, যেহেতু আমি প্যাকেজটা দিয়েই দিয়েছি, এখন আর কোনো এক্সকিউজ তো খাটবে না, তাই না? যতই কাজ এখন থাকুক সময় ওকে বার করতেই হবে। বার করতেই হবে সময়, হোয়াটএভার দ্য থিং। Definitely. ওটাই। থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি এশিয়ান টিভিকে আসলে অনেক থ্যাংক ইউ, মানে এইরকম একটা এত সুইট আমার লাইফে এরকম একটা মোমেন্ট আমাকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করব। আগামী পর্বে আবারও একটি সুইট কাপল নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আই হোপ এই অনুষ্ঠান সবার ভালো লাগছে। শুভরাত্রি।